আজকের ক্লাসের বিষয় গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স ক্লাস 10 অঙ্ক পার্ট 8 মডেল অ্যাক্টিভিটি 50 নম্বরের পেপার সলভ। চলো স্টার্ট করলাম। একের 1 নম্বর দেখো, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, এর মধ্যে সঠিক অপশন কোনটা হবে? লক্ষ্য করো, সি নাম্বারটা হবে। কি করে? এটা দেখো এক্স ভিতরে এক্স স্কোয়ার, তাহলে কী হবে? এক্স কিউব। এরপরে দেখো এক্স স্কোয়ার, তারপরে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে কী হচ্ছে? এক্স টু দি পাওয়ার 4। আর এখানে তো 2x আছে, কিন্তু দ্বিঘাত মানে কি? দ্বিঘাত মানে হচ্ছে কি এক্সের উপর কত হতে হবে? 2 হতে হবে। এক্সের ঘাত কত হবে? 2। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনোটাতেই হচ্ছে না, একমাত্র সি ছাড়া। এর জন্য সঠিক অপশনটি হবে সি নাম্বার, এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স। এবার দেখো কীভাবে লিখবে। এইভাবে লিখবে, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, দিয়ে এটা লিখবে। দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এদিকে কী হচ্ছে? মাইনাস এক্স, আর এদিকে দেখো আরেকটা এক্স থাকছে মাইনাস। তাহলে দেখো এক্সের পাওয়ার কত হচ্ছে? 2। তার জন্য লিখবে সি নাম্বার, এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। উত্তরটি সঠিক। এরপরে দেখো 2 নম্বর বলছে 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। এই সমীকরণের বীজ দুটি হলো, উত্তরটা লক্ষ্য করো। 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0, 2x ইকুয়ালস টু 2, তাহলে x ইকুয়ালস টু কি 2/2, কাটাকাটি করলে 1 হচ্ছে, তাহলে x ইকুয়ালস টু 1। অথবা দেখো x প্লাস 3 ইকুয়ালস টু 0, কারণ এখানে দুটো পার্ট আছে, এটা ইকুয়ালস টু 0 হতে পারে কিংবা এটা ইকুয়ালস টু 0 হতে পারে, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 3। উত্তরটা কী হবে? 1 মাইনাস 3। সি নাম্বার উত্তরটি সঠিক। 3 নম্বর দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের পরিমাণটা আমাদের বের করতে হবে। এবার উত্তরটা লক্ষ্য করে দেখো, আসল প্রথমত পি ইকুয়ালস টু 50 টাকা, সময় টি ইকুয়ালস টু 2 বছর, সুদের হার আর ইকুয়ালস টু 10%, সুদ আমাদের কত সেটা বের করতে হবে। আমরা জানি আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। এখান থেকে আয়ের মান ক্যালকুলেশন করলে 10 টাকা বেরোবে। আবার দেখো বার্ষিক 10% সরল সুদের হারের 100 টাকার বলছে যে 1 বছরের সুদ হবে কত সেটা আমরা বের করবো। দেখো আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, 100 ইন্টু 10 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। এখানে কাটাকাটি করলে কত আসছে? 10 টাকা। তার মানে ডি ইকুয়ালস টু সমান। উত্তরটি সঠিক, কারণ ডি নম্বর অপশনে কিন্তু সমান কথাটি বলে দিয়েছে। এই ক্যালকুলেশনটা দেখো, একদম সিম্পল ক্যালকুলেশন। এরপরে দেখো 4 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি, ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব কত সেটা বের করতে হবে। প্রথমত এই ছবিটা এঁকে নিবে। এই হচ্ছে একটা ছবি, দেখো পি কিউ আর এস, এই যে ডিস্টেন্সটা এখান থেকে এতটুকু 8, এখান থেকে এতটুকু 8। ওকে, এবার দেখো ও হচ্ছে কেন্দ্র। আমরা জানি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্ব অবস্থিত করে। তো পি কিউ ইকুয়ালস টু 8 সেমি হলে পরে আর এসটাও কী হবে? 8 সেমি, কারণ এটা 8 হলে এটাও 8 হবে। এবার দেখো এ নাম্বার উত্তরটি অর্থাৎ 8 সেমি উত্তরটি হবে সঠিক। 5 নম্বর দেখো বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে, ও কিউ 9 সেমি ও পিও বলছে কত? 15 সেমি হলে পরে পি কিউর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রথমত ছবিটা ভালো করে লক্ষ্য করে, এই আমরা ছবিটা আঁকলাম, এটা হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে 9 সেমি। তো পি কিউ আর সমকোণী ত্রিভুজের ও কিউ ইকুয়ালস টু 9 সেমি আছে, পিও ইকুয়ালস টু 15 সেমি আছে, লম্ব ও কিউ, ভূমি ও কিউ আসছে। ছবি থেকে আমরা বুঝতে পারছি পি কিউ আর অতিভুজটা ভালো করে ছবিটা লক্ষ্য করে দেখো, ওপি আসবে। এবার আমরা যে লম্ব, অতিভুজ আর ভূমির যে সম্পর্কটা আছে সেটা লিখবো, আর ওই যে মানগুলো আছে সেগুলো বসিয়ে দেবো। এবার দেখো এই যে মানগুলো 15 স্কোয়ার, 9 স্কোয়ার, আর এখানে এটা পি কিউ। তো পি কিউর মান আমরা কত পাচ্ছি? দেখো 15 স্কোয়ার মানে 9 স্কোয়ার। তো বি নম্বর অপশন দেখো এটাই আছে, এটাই সঠিক উত্তর। 6 নম্বর দেখো বলছে, দুটি নিরট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এত হলে পরে তাদের আয়তনের অনুপাত বের করতে হবে। প্রথমত এইভাবে লিখবে যে তাদের বক্রতলের ক্ষেত্রফল 25:16। তো এইভাবে ফর্মুলাটা আমরা লিখতে পারি 4πr1 স্কোয়ার আর 4πr2 স্কোয়ার। প্রথমটার ক্ষেত্রে একটা, দ্বিতীয়টার ক্ষেত্রে একটা, এটা ইকুয়ালস দেওয়া আছে। তাহলে এবার দেখো কাটাকাটি করে আর1 থাকছে, এখানে আর2 থাকছে, তাহলে r1/r2 অনুপাতের জন্য আর এদিকে কি 5/4, কেন 5 5 25 আর 4 4 16, তার জন্য এইভাবে আমরা আনতে পারি r1/r2 ইকুয়ালস টু 5/4। তাহলে r1 ইকুয়ালস টু কি 5/4, r2 একক। এবার দেখো দুটি নিরটগুলোকে আয়তনের অনুপাত আমরা লিখবো। প্রথমটার ক্ষেত্রে 4/3 পাই r1 কিউব, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এটা r2 ধরে নেবো। এবার এটা ক্যালকুলেশন করলে পাই কেটে যাচ্ছে, দেখো আর এদিকে কী থাকছে? ক্যালকুলেশন করার পর লাস্ট পজিশন আমাদের এরকম আসছে, দেখো একদম সিম্পলভাবে কাটবো। কাটার পরে 125/64, তার মানে 125:64 উত্তরটি সঠিক, অর্থাৎ 3 নম্বর উত্তরটি হবে সঠিক। 8 নম্বর দেখো বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটি এ ও বিন্দুতে স্পর্শ করে এসিবির পরিমাপ আমাদের করতে হবে। প্রথমত ছবি আঁকবো। দেখো একদম সিম্পল অঙ্ক ছিল, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এই হচ্ছে তাদের কেন্দ্র। তো আলটিমেটলি এই ব্যাপারটা বলছে। তো এসিবি বলতে এসিবি এটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে কি এসিবি, এর পরিমাপ হলো 90 ডিগ্রি। তো ডি নম্বর উত্তর 90 ডিগ্রি উত্তরটি সঠিক। 8 নম্বর, একটি নিরট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এত হলে পরে ওর ব্যাসার্ধ কত নির্ণয় করতে হবে। সিম্পল অঙ্ক। প্রথমে ভেবে লিখবে, ধরি নিরট অর্ধগোলকের ব্যাসার্ধ 8 সেমি, আবার দেওয়া আছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। এই দেখো
এটা ইকুয়ালস টু কত আছে 3 পাই আর স্কয়ার ইকুয়ালস টু এটা। ওকে, তারপরে দেখো আর স্কয়ার ইকুয়ালস টু এটা, আর এর মানে এটা আসলো, তাহলে 7 স্কয়ার, এটা আর ইকুয়ালস টু 7 সেমি, অর্থাৎ সি নাম্বার 7 সেমি উত্তরটি হবে সঠিক। 2 নম্বর থেকে বলছে সত্য মিথ্যা টি অর এফ। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। প্রথমত লিখবে ধরি প্রতিটি ধারের দৈর্ঘ্য এক্স একক, তাহলে প্রথমের ক্ষেত্রে এক্ষেত্রে আয়তনটা কত হবে কিউব, অর্থাৎ এ হলে পরে এ কিউব, এক্স হলে পরে এক্স কিউব হবে, তোমরা জানো এটা। আগে ধারের দৈর্ঘ্য কত ছিল এক্স, এখন অর্ধেক মানে কি হবে x/2, তাহলে 1/2 এক্স লিখলাম, আয়তন হবে 1/2 এক্স, ব্র্যাকেট ক্লোজ করে দেবো কিউব, তাহলে পরে কী হবে 1/2, এটা হলে পরে 1/8 আসবে, আর এটা কী হবে এক্স কিউব হবে, তার মানে দ্বিতীয়টি সত্য হবে। এবার দেখো পরেরটা বলছে যে a/2 b/3 c/4 হলে পরে এ বি সির অনুপাতটা কত আমাদের বের করতে হবে। তো a/2 এটা আমরা টোটালটাকে কে ধরবো, যেখানে কি অশূন্য ভেদ্রুবক, তো এর মান কী হবে, দেখো এই যে এটা আছে a = কি হবে 2k, b = 3k, c = 4k, একদম ক্লিয়ার, বুঝতে পারছো। তাহলে এবার এই ক্ষেত্রে লিখবো যে এ বি সির অনুপাতটা এরকম আসবে আমাদের, তাহলে এ বি সি তারপর দেখো এরকমভাবে আসবে 2:3:4, বিবৃতিটি মিথ্যা। তোমরা এইভাবেও করতে পারো, দেখো a/2 b/3 c/4, তাহলে আমরা লিখতে পারি এর নিচে কি নিয়ে আসতে পারি, বি নিয়ে আসতে পারি, আর এদিকে দেখো বির নিচে নিয়ে আসতে পারি কি সি। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো a/b = কি আছে 2:3, b/c = কত আছে 3/4, তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো এর মান কি আছে, এই কষ্ট আছে কত 2, তাই না। আর এই ক্ষেত্রে দেখো বি এর মানটা মানে a:2, এবার আমরা যদি বি লিখি সি লিখি, আমরা অনুপাতের চ্যাপ্টারে করেছিলাম এটা, এর মান কত আছে 2 লিখলাম। এবার দেখো বি এর মান এখানেও 3 এখানেও 3, তাহলে দুই ক্ষেত্রে তো সিমিলার, অর্থাৎ এই ক্ষেত্রেও বি এর মান 3, এই ক্ষেত্রেও বি এর মান 3, তাহলে এই ক্ষেত্রে সিমিলার যেহেতু, তার জন্য আমাদের কী করতে হবে, কোনো রকম কমন টমন নিতে লাগবে না। এই ক্ষেত্রে সি এর মান দেখো কত আছে 4 আছে, তাহলে আমি এখানে 4 লিখে দেবো, তাহলে ব্যাপারটা এরকমই আসছে। এইভাবে করতে পারো, ওভাবে করতে পারো, যেভাবে ভালো লাগে। এরপরে দেখো বলছে যে এই যে বিবৃতিটি আছে এটা সত্য না মিথ্যা আমাদের এটা বের করতে হবে। তো আমি কোশ্চেন প্রত্যেকটা খাতায় লিখে ফেলছি। তো প্রথমত দেখো আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এত% হলে দ্বিতীয় বছরের মূলধন এত হবে কিনা সেটা আমাদের বের করতে হবে। আসল পি টাকা ধরলাম, সুদের হার আর ধরলাম, দ্বিতীয় বছরের মূলধন হবে, এটা আমরা ফর্মুলা লিখবো p × 1 + r/100^², তাই তো। এরপর দেখো ফর্মুলা বসানোর পর সিম্পল ক্যালকুলেশন। এবার দেখো সিম্পল ক্যালকুলেশন এভাবে করলাম, এদিকে 1 থাকলো, এদিকে r/, এত থাকলো, এবার এটাতে এটা গুণ করলে পি, আর এই যে এটা PR/50। তো আলটিমেটলি কি এই যে পার্টটা আসছে, এই পার্টটা কি কখনো এর সাথে সমান হতে পারে, কিন্তু কোশ্চেনে দেখো আমাদের দেওয়া আছে চক্রবৃদ্ধির সুদ, তার জন্য আমরা এই ফর্মুলা লিখেছিলাম। তো চক্রবৃদ্ধির সুদে এটা আমাদের দেওয়া আছে মূলধন, কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করে এরকম আসছে, তাহলে নট ইকুয়ালিটি হচ্ছে, অর্থাৎ বিবৃতিটি কী হবে, মিথ্যা হবে। 4 নম্বর প্রশ্নটা একবার দেখে নাও, একটা ছবি দেওয়া আছে আর ও কেন্দ্র বিশিষ্ট, এটা ও কেন্দ্র বিশিষ্ট, যাই হোক এবি ব্যাস, বৃত্তের ভেতরে ও কিউ হচ্ছে একটি বিন্দু, কিউ যে কোনো একটা পার্টিকুলার বিন্দু আমাদের বলে দিছে। তো এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে, এ কিউ বলতে এ কিউ বি, তার মানে বোঝাচ্ছে এই কোণটা, বুঝতে পারলে। এবার চলো তো উত্তর লিখবো, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই সমকোণ, অর্থাৎ এপিবি, কারণ এপিবির মান 90 ডিগ্রির হলে পারে এই কিউবির মান 90 ডিগ্রি থেকে বেশি হবে, কারণ এটা বৃত্তের ভেতরে আছে, আর এটা তো সূক্ষ্মকোণ দেওয়া আছে, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি বেশি, তো সূক্ষ্মকোণ হয় না, তার জন্য বিবৃতিটা কী হবে, মিথ্যা। 5 নম্বর দেখো বলছে এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু, অর্থাৎ ডি এমন একটি বিন্দু যে এডি এটা কী বলছে লম্বভাবে কী বলছে বিসির উপর বিসি, সুতরাং এবিডি এ বিডি মানে এটা এই পার্টটা, এ বিডি মানে এই পার্টটা, ভালো করে বোঝো। এটা কি বলছে যে সিএডি এটা কি সমান হবে কিনা সেটা আমরা দেখবো। দেখো প্রথমত সর্বসময় বলে দিয়েছে, বলে দেওয়ার পরে কি, যেহেতু এটা = এটা অর্থাৎ সিএডি, তাই বিবৃতিটি কী হবে, মিথ্যা। কারণটা কি বলতো, এক্ষেত্রে যদি এই কোণটা 90 ডিগ্রি হতো, তাহলে পাশাপাশি যে দুটো কোণ যে দুটো ত্রিভুজ হতো তার সেই দুটো কিন্তু সর্বসম হতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি নেই। সো এটা 90 ডিগ্রি তো দেখে বোঝা যাচ্ছে না 90 ডিগ্রি হবে, কারণ এটা 90 ডিগ্রি বলে দিলে পারেও এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না, কারণ এটা 90 ডিগ্রি, এটা কী হবে, একটা সূক্ষ্মকোণ হবে, এটা সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি কিন্তু কী হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি প্লাস এটা 90 ডিগ্রি কত হচ্ছে 180, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180, এটা 90 ডিগ্রি আছে কিন্তু এটা নেই, সো কী হবে, এইটা হবে না, অর্থাৎ বিবৃতিটি কী হবে, মিথ্যা, সবসময় হচ্ছে না। দেখো এরপরে 6 নম্বর বলছে খুবই সোজা একটা অঙ্ক, শুভেন্দু নৌসাদ যথাক্রমে এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তোমাদের বইতে অঙ্কটা আছে, দেখবে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 300 টাকা 30 টাকা। যাই হোক, শুভেন্দু নৌসাদের মূলধন অনুপাত আমরা এটা বের করবো। প্রথমত তাদের মূলধনটাই বের করলাম। 1 বছর পরে ব্যবসায় কী বলছে 75 টাকায় ক্ষতি হয়, শুভেন্দুর ক্ষতি হবে কত 75, 3/5, কেন যে এখান থেকে 3 আর 3 আর 2 যোগ করলে কত হবে 5, তো সেই 5টা আমি এখানে বসলাম। এবার দেখো কাটাকাটি করলে কী হবে, 5 × 75, অর্থাৎ এখানে 15 আসবে, 3 ×
কী বলবো 15 45 টাকা। তো 30 টাকা তো আমাদের দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের বেরোচ্ছে কত 45 টাকা। তো দ্যাটস নট ইকুয়ালিটি। তো আমরা বলতে পারি বিবৃতিটি মিথ্যা হবে। এরপরে দেখো পরেরটা 7 নাম্বার, সুন্দর করে একটা ছবি দেওয়া আছে। এটা এখান থেকে এরকম একটা কন্ডিশন আমাদের আনতে হবে। থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে পিকিউ বাই পিএস ইকুয়ালস টু কী বলছে যে পিআর বাই পিটি, তাই তো? এটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে বলতে পারি, তাই বিবৃতিটি আমরা এক কথা বলতে পারি সত্য হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, বলছে তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে পারে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা মাল্টিপল অফ √3। তো শঙ্কুর উচ্চতা x একক ধরলাম, শঙ্কুর ব্যাসার্ধ r একক ধরলাম, শঙ্কুর তির্যক উচ্চতা দ্বিগুণ করলে পারে হবে কি 2x, তাই তো 2.x। এবার দেখো এখন বলতে পারি x স্কোয়ার, আমরা নর্মালি ফর্মুলা ইউজ করতে পারি x স্কোয়ার ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এবার দেখো x স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার মাইনাস r স্কোয়ার, r স্কোয়ার ইকুয়ালস টু এরকম ইকুয়েশন পাবো। এটা সলভ করলে পারে কী হবে r ইকুয়ালস টু প্লাস মাইনাস √3x। তো যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই আমরা বলতে পারি যে r ইকুয়ালস টু মাইনাস √3x, সেই মানটি কিন্তু গ্রহণযোগ্য নয়। অতএব r ইকুয়ালস টু √3 অর্থাৎ √3x হবে। ব্যাসার্ধ √3x হবে, ব্যাসার্ধ ইকুয়ালস টু বলতে পারি যে উচ্চতা ইন্টু √3। বিবৃতিটি কী হবে সত্য। তোমরা এতটা করতে পারো কারণ মাধ্যমিক সামনে দিবে, তাই বুঝে বুঝে বড় করে করাটাই ভালো। অঙ্কগুলো খুব সোজা, তার জন্য আমি অতটা বোঝাচ্ছি না। যারা 2022 সালে মাধ্যমিক দিচ্ছ তাদের যদি টেস্ট পেপার সলিউশন দরকার হয় অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবে, দেখবে এর আগের বছর অনেক টেস্ট পেপার সলভ করা আছে ম্যাথামেটিক্সের। তিনি এক নম্বর দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যমানের সমান হলেও উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তো প্রথমত এরকম একটা ছবি আমরা এঁকে নেব, কারণ লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে এরকম একটা ছবি আসে আমাদের। এই ক্ষেত্রে আরটা হচ্ছে কি ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে কি উচ্চতা। দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, আবার দেওয়া আছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। এইটা হচ্ছে মাস্ট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। সত্যিকারে বলছি দারুণ একটা অঙ্ক বললাম। এটা ইকুয়ালস টু এটা, তাই না? তো এই কন্ডিশন দুটো থেকে আমরা ইকুয়াল করবো, অর্থাৎ এটার ক্ষেত্রে কী হয় এটার আয়তন হয় এটা, আর এটার ক্ষেত্রে কী হয় পাই আর স্কোয়ার এইচ হয়, আর এটার ক্ষেত্রে হচ্ছে 2πr/h। কেন? এটা হচ্ছে ক্ষেত্রফল, ভালো করে বুঝবে ব্যাপারটা। এটা কিন্তু ক্ষেত্রফল গুড়িয়ে ফেললে চলবে না। এটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কিন্তু আমরা লিখলাম, এটার ক্ষেত্রফল এটা, আর এটা। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তো আর ইকুয়ালস টু পেলাম কি 2 একক। তো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হবে 2 একক। টেস্ট পেপার এর থেকেও কঠিন অঙ্ক থাকে, খুব ভালো করে বুঝতে লাগে। তো এই অঙ্কগুলো খুবই সিম্পল। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর, যে কোনো আমি কিন্তু তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি না, কারণ তোমরা খুবই সহজে আশা করি বুঝতে পারবে। দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7√2 এর অনুবন্ধীকরণী হলো এত। এটা আরও সিম্পল একটা অঙ্ক, এটা হবে স্বাভাবিক। এটার ক্ষেত্রে এটাই হয়, কারণ কি হয় a প্লাস √b, এটার অনুবন্ধী কী হয় মাইনাস হয়ে যায়, তাই না? তার মানে a মাইনাস √b হয়। তো এক্ষেত্রে প্লাস আছে, প্লাস থাকলে কী হবে মাইনাস থাকলে হবে প্লাস, সিম্পল অঙ্ক। আচ্ছা, একটা কথা বলি, অনুবন্ধী মানে হচ্ছে কনজুগেট। এবার যদি কেউ বড় করে করতে চাও 2 নম্বর হিসেবে, তাহলে এইভাবে করবে যে কারণ যোগফলটা হচ্ছে এটা ইকুয়ালস টু হয় এই যেরকম, যেটা হচ্ছে মূলত সংখ্যা। আবার দেখো গুণফল ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে কি আলটিমেটলি কি a মাইনাস b, তাই তো? আর হচ্ছে কি a প্লাস b, এটার সূত্র হয় কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো সেই সূত্র তো আমরা পেলাম, অর্থাৎ 7 স্কোয়ার আর √2 এর স্কোয়ার। তো এটা কি হবে 7 স্কোয়ার করলে 49, আর √2 এর করলে কি আসবে একটা রুট মুক্ত হয়ে যাবে, অর্থাৎ 2 আসবে। 49 থেকে 2 বিয়োগ করলে 47, অর্থাৎ 47 কি একটা মূলত সংখ্যা। যেহেতু রুট আবার মুক্ত পদ, তাই এটা কি হবে মূলত সংখ্যা। আমরা জানি মিশ্র দ্বিঘাতকরণী নিরসক উৎপাদকের সঙ্গে যোগফল বা গুণফল উভয়ই যদি মূলত সংখ্যা হয়, তবে তাকে ওই মিশ্র দ্বিঘাতকরণের অনুবন্ধীকরণী বলে। কি বুঝতে পারছো তো? সিম্পল। এবারে দেখো 3 নম্বর বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো। এটা বইয়ের অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্কগুলো আছে, তোমরা দেখতে পারো। এবার দেখো প্রথমত ছবি আঁকবে এরকম, এটা হচ্ছে কি উচ্চতা, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে কি তির্যক উচ্চতা, অর্থাৎ এটাকে আমরা এল দ্বারা ডিনোট করি। লম্ববৃত্তাকার উচ্চতা কি হবে h = 12 সেমি। আবার দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার। এখানে কি হবে এটা = 100 পাই আমাদের দেওয়াই আছে। তো কাটাকাটি করবে, ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন দেখে নাও। এখানে আর স্কয়ার আমাদের কি আসবে 5 স্কয়ার, সবগুলো কাটাকাটি করবে, আর স্কয়ার 5 স্কয়ার হবে, অর্থাৎ r = 5 সেমি। স্কয়ার ভ্যানিশ করে, শুধু r = 5 সেমি পড়ে থাকে। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5 সেমি। এবার দেখো x ভেরিজেস yz এবং y ভেরিজেস zx হলে পরে দেখাও যে z একটি অসম্ভেদ ধ্রুবক। এটা ভেদ চ্যাপ্টারের অঙ্ক, এটাও খুব সিম্পল অঙ্ক। দেখো উত্তরে কি হচ্ছে x ভেরিজেস yz। তো x = কি হবে k1 yz। কে বলতে একটা কনস্ট্যান্ট বলতে যেখানে k1 বলা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এইভাবে লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। এবার দেখো পরের পার্টটা লিখবো y ভেরিজেস zx, y = k2x, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। না লিখলে কিন্তু কোথা দিয়ে তোমার মাধ্যমিকে নাম্বার কাটা যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, অঙ্ক সঠিক করেও কিন্তু নাম্বার কম পাবে। তো এইভাবে প্রত্যেকটা যুক্তি ভালো করে লিখে দিবে। এখন y = বলা হচ্ছে k2x, আর এবার দেখো কন্ডিশনগুলো ভালো করে দেখো, y = বলা হচ্ছে k2z। এবার এই x এর মানটা আমরা আগে পেয়েছিলাম, সেই মানটা বসিয়ে দিলাম। তো এখানে কন্ডিশন আমি লিখে দিলাম, যেহেতু এটা = এটা, তো আমরা x এর জায়গায় এই মানটা পুট করতেই পারি, করে দিলাম। এই দেখো এই যে x আছে, x এর জায়গায় এই মানটা পুট করলাম, কি করে এটা = কি আছে x। অঙ্কগুলো খুব ভালো লেভেলের, খুব ভালো করে বোঝাতে হবে তোমাদের। এবার দেখো y = কি আছে k3yz²। কেন এখানে z স্কয়ার আসছে, এই z কি হবে গুণ করলে z স্কয়ারই আসবে। এবার দেখো k3z² আসছে, এটা = 1 আছে।
কীভাবে লক্ষ্য করো, এই দেখো এই যে ওয়াই, এই ওয়াই ভ্যানিশ হয়ে গেলে কী থাকবে K3, জেড স্কোয়ার থাকবে, এটা ইকুয়াল টু কী হবে 1, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু 1/K3 হবে, তাহলে জেড ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1/, কী হবে রুট ওভারের মধ্যে 1/K3, তাহলে জেড একটি কী হবে অশূন্য ভেদ্রুবক। আচ্ছা এরপর দেখো বলছে যে 3 বন্ধু ABC একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তারা ঠিক করেন যে মোট আয়ের এত অংশ কাজের এত ভাগ করে নেবেন। কোনো এক মাসে এত টাকা আয় হয়, তাহলে এবারে কাজের জন্য এ আয় থেকে কত বেশি হবে। এটা তোমরা জানো অংশীদারি কারবারের অঙ্ক, এটাও বোঝার মতো কিছু নেই, খুব সোজা একটা অঙ্ক। আর তার থেকে বড় কথা, তোমরা তো বোঝার থেকে খুব তাড়াতাড়ি টুকতে চাচ্ছ। তো এর আগের ভিডিওগুলো আমি বানিয়েছিলাম, প্রচুর বোঝাইতাম, কিন্তু সেই তুলনায় দেখেছি যে খুব ভিডিওর ওয়াচ টাইম কম, অর্থাৎ সবাই হয়তো টুকতে চায়। তো যাই হোক, খুব হালকা করেই বোঝাচ্ছি আমি, যদি এরকম বুঝাই না, তোমরা জানো যারা অঙ্ক এর আগের ভিডিও দেখেছো। ভিডিওটা খুব কম সময়ের মধ্যে শেষ করবো। দেখো ABCর মূলধনের অনুপাত এত, তো এক মাসে আয় হয় এত টাকা, তো এত টাকার 2/, এত অংশ। সিম্পল ক্যালকুলেশন এইভাবে দেখে নাও, এই যে ক্যালকুলেশনগুলো এটা আসবে, আর এর আয় কত হবে এটাও ক্যালকুলেশন করলে কত আসবে, এরকম আসবে এত টাকা। তো B এর আয় হবে এত টাকা, এবার দেখো C এর আয় হবে এত টাকা, এবার এর আয় B এর আয় থেকে বিয়োগ করবো যেটা, সেটাই হবে আমাদের এত বেশি টাকা। অ্যান্সার ওকে। এবার দেখো 6 নম্বরে একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত, তাদের আয়তনের অনুপাত এত, চোঙ ও শঙ্কুর অনুপাত নির্ণয় করো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, ভালো করে প্রিপারেশন নিয়ে রেখো। টেস্ট পেপারে এরকম অঙ্ক পাবে, কিন্তু প্রিপারেশন নিয়ে রেখো। মডেল অ্যাক্টিভিটিতে থাকলে পরেও টেস্ট পেপারেও থাকবে, কয়েকটা দিন পরে টেস্ট পেপার পাবে, তখন কিন্তু এগুলো সলভ করতে হবে, খুব ভালো করে সলভ করে নিও। ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h1, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h2, খুব কঠিন অঙ্ক এগুলো, তাই না? আবার দেওয়া আছে লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ, ভাষাগুলো খুব ভালো করে লক্ষ্য করো। R1 = 3r একক, তো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ R2 = 4r একক। এটা কিন্তু কন্ডিশন অনুসারে, হাউ ক্যান পসিবল দিস ওয়ান, জাস্ট থিঙ্ক। এই যে কন্ডিশন, সেই কন্ডিশনটাই কিন্তু আমি এখানে লিখলাম। তো বোঝো ভালো করে, কোশ্চেন যেহেতু তোমার হাতে আছে, কোশ্চেনটা ভালো করে দেখো। এইভাবে কিন্তু আমি আসছে 3 আর 4r কেন লিখলাম আবার দেখে নাও। এই যেখান থেকে এই কন্ডিশন থেকে, এটা প্রত্যেকটা কন্ডিশন ভালো করে বোঝো। অঙ্ক একদম সিম্পলভাবে বোঝো, সাধারণভাবে বোঝো, দেখবে অঙ্ক করতে পারবে। অর্থাৎ তাদের আয়তনের অনুপাত হবে কত, 9:8। কেন 9:8? এটাও কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এই লক্ষ্য করো কোশ্চেনে দেওয়া আছে। তো এটা আমি লিখলাম, লেখার পরে কি লিখবো, এই যে এদের আয়তন, তো আয়তনের সূত্রটা এটা হয় প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা হয়। শঙ্কুর ক্ষেত্রে 1/3 পাই r² h হয়, এর ক্ষেত্রে R2 আর h2 হবে, আমরা এটা ধরে নিছি। আর প্রথমটার ক্ষেত্রে কি লম্ববৃত্তাকার চোঙ, তার জন্য এর জন্য ডিফারেন্স হবে, অর্থাৎ পাই r1² h1। দুটোর ক্ষেত্রে ফর্মুলা দুরকম, কারণ একটা আছে লম্ববৃত্তাকার চোঙ, একটা আছে লম্ববৃত্তাকার শঙ্কু। পরিমিতি চ্যাপ্টার কিন্তু খুবই সোজা, বুঝতে পারছো? তার মানে এক্ষেত্রে দুটোর ক্ষেত্রে দুটো, আর খেয়াল করতে হবে, খুব মনোযোগ সহকারে বোঝো, দেখবে খুব ভালো লাগবে। একটা লম্ববৃত্তাকার চোঙ, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, দুটোর ক্ষেত্রে কিন্তু দুরকম ফর্মুলা আসবে। এবার অনুপাতের জন্য কি হলো, এরকম বাই হয়ে গেল, 9/8 হবে। এবার বাকিটা কিছু না, সিম্পল ক্যালকুলেশন করবে, h1/h2 কি আসবে, এরকম আমাদের একটা ফর্ম আসবে, বুঝতে পারলে? এবার দেখো আমরা লিখব চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত হবে 2:3। খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য টেস্ট পেপারে পেতে পারো, তার জন্য ভালো প্রিপারেশন নাও। ওটা দেখো বলছে যদি y ভ্যারিজেস x³ এবং y এর বলছে বৃদ্ধি 8:27 অনুপাতে হলে পরে x এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো। ভেদ চ্যাপ্টারের অঙ্ক ভালো করে লক্ষ্য করো। y ভ্যারিজেস x³, তো এটাকে ইকুয়ালিটির জন্য আমরা কনস্ট্যান্ট কে নিয়ে আসলাম, যেখানে কি আসন্ন ভেদ্রুবক। তো x এর মান কী হবে, x কী হবে, এই যে এই কেটাকে এদিকে নিয়ে আসলে কি হবে y/k, তাহলে x³ = কি হবে y/k। তো এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। এখন y এর বৃদ্ধি বলছে 8:27, কিছুই না, অর্থাৎ 8/27 এর অনুপাতটা মানে হচ্ছে এটা, সিম্পল ব্যাপার। তো এই অনুপাতে হলে পারে 1 নং সমীকরণ বলতে কোনটাই, যে এই 1 নম্বর সমীকরণ, এখানে মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে সিম্পল ক্যালকুলেশন করবো। দেখো x³ এখানে মানটা বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দেওয়ার পরে কী হবে, সিম্পল ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করার পরে দেখো x = আসলো 2/3 q1, যেখানে 1/k টু দি পাওয়ার 1/3 = k1। এই যে পার্টটা, এই পার্টটা, এটা অর্থাৎ এই পার্টটাকে আমরা k1 একটা নতুন কনস্ট্যান্ট হিসেবে প্রকাশ করলাম। এই যে পার্টটাকে আমরা ধরতেই পারি, তো এখানে k1 ধরলাম। তো নির্ণয় x এর বৃদ্ধি হবে 2/3, তার মানে এটা ফ্যাক্টর করছে না, ফ্যাক্টর হচ্ছে 2/3 অংশটা, বৃদ্ধিটা কত হচ্ছে 2/3, অর্থাৎ 2:3 অনুপাতে হবে। কি বুঝতে পারলে? এরপরে দেখো উপপাদ্য আছে 4 উপপাদ্য আছে। উপপাদ্যের জন্য নাম্বার বরাদ্দ কত আছে, 5 নম্বর। এই দেখো এই উপপাদ্যটা এবার মাধ্যমিকের জন্য হ্যাভি ইম্পর্টেন্ট, যতগুলো স্টার দেবে ততগুলাই কম। এই উপপাদ্যটা ভালো করে লক্ষ্য করো, মাধ্যমিকের জন্য হ্যাভি ইম্পর্টেন্ট। মডেল অ্যাক্টিভিটিতে দিলে পরে এটা কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে প্রিপারেশন নিয়ে রাখো। বৃত্তচ্ছ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, বইতে পাবে, খুঁজে নিয়ে পড়বে ভালো করে। দেখো 5 নম্বর থাকবে এর জন্য। এই উপপাদ্যটাই এখানে আছে। দেখো প্রথমত স্বীকার্য বিষয় ধরবে, ABCD একটি বৃত্তচ্ছ চতুর্ভুজ। তুমি স্বীকার্য বিষয় না ধরে প্রামাণ্য না কি বলো এটা ধরতে পারে, প্রদত্ত লিখতে পারো, কিন্তু আমি মনে করি স্বীকার্য বিষয় ধরাটা বেটার। ABCD একটি বৃত্তচ্ছ চতুর্ভুজ, তারপর প্রমাণ করতে হবে বলে এরকম একটা লিখবে যে ABCD = 2 সমকোণ। তোমরা এটা পড়ছো, তোমরা জানোই এটা। এবং BAD এবং BCD
পরিমাণের কথা বলছে, 2 সমকোণ। অঙ্কনের ক্ষেত্রে এরকম ছবি আঁকবে একটা, একে এই যে এসি এবং বিটি কর্ণ দুটি টানলাম। তোমরা বইতে পেয়ে যাবে এটা অবশ্য, এখান থেকে দেখে নাও হালকা, দেখছো? আচ্ছা, বইয়েরটাই এখানে লেখা। অনুরূপভাবে দেখো এটা ইকুয়ালস টু এত সমকোণ আসবে, এটাই প্রুফড। মাধ্যমিকের জন্য এটা হ্যাভি ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রেখো, ভালো করে বুঝে রেখো। এবার দেখো 4-2 নম্বর যুক্তি দিয়ে প্রমাণ করে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। প্রথমত ছবিটা দেখো, এটা মাধ্যমিকের জন্য হ্যাভি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এই যে ছবিটা মনে পড়ছে? এবার দেখো প্রথমত শিক্ষার্য বিষয় এইভাবে লিখবে, লিখে ভালো করে লক্ষ্য করো কী কী লেখা আছে। ওকে, দেখে নাও। আমি বোঝাচ্ছি না, বোঝালে অনেক টাইম লেগে যাবে, কারণ আমি উপপাদ্য বুঝাই সবথেকে বেস্ট আমি মনে করি, আর আমার ক্ষেত্রে অনেক সময় লেগে যায়। প্রমাণ করতে হবে, দেখো এই যে পার্টটা দেখে নাও। ওকে, আমার তো মনে হয় আমি এই উপপাদ্যটা বুঝলে আমার মিনিমাম আধা ঘন্টার উপরে লেগে যাবে। প্রমাণ পিএ পিবি স্পর্শক, কিন্তু অতক্ষণ তো সময় দেওয়া যাবে না ভিডিওর জন্য, তাই না? কারণ অতক্ষণ বড় ভিডিও হলে পরে অনেক সমস্যা, নেট এমবিও লাগবে অনেক বেশি। প্রমাণটা দেখে নাও। ওকে, কমপ্লিট। এবার দেখো এই যে পার্টটা, তোমরা আদতেও কি আমার কথা শুনছো না ভিডিও স্কিপ করে দেখে চলে যাচ্ছে, পজ করে দেখে চলে যাচ্ছ, কে জানে? যদি শুনে থাকো তাহলে পরে কমেন্ট করবে, দাদা নেক্সট ভিডিও ভালো করে বুঝাবে। তাহলে সত্যিকার বলছি আমি আরও বেশি বেটার বুঝাবো, যদি আজকে বোঝাচ্ছি না, আমি জাস্ট হালকা দেখিয়ে দিচ্ছি, তোমরা সবই জানো এক্ষেত্রে, সবই পড়া তোমাদের। এবার দেখো 5-এর 1 নম্বর, বার্ষিক সরল সুদে কত বছরে এত টাকার সুদ এত টাকা হবে তা নির্ণয় করো। এই যে অঙ্কটা সিম্পল ক্যালকুলেশন, সময় টি বছর, পি ইকস টু 600 টাকা, সুদ 180 টাকা, সুদের হার আর ইকস টু 4%। আমরা জানি PRT/100 এটা নর্মাল সূত্র, সেই সূত্রতে লিখলাম আমরা PRT/100 মানগুলো বসিয়ে দেবো। এই যে মানগুলো পেলাম সেই মানগুলো এখানে পি কোনটা আর কোনটা টি কোনটা বসিয়ে দেবো। তো টি এর মান কত হচ্ছে 7 বছর। এবারে দেখো সময় 7 বছর, বার্ষিক 4% সরল সুদের আছে, 7 বছরে 600 টাকা, সুদ হবে 180 টাকা হবে। এত ছোট্ট একটা অঙ্ক, তাই না? 5 নম্বর আছে নাকি, কত নম্বর আছে কে জানে। আচ্ছা, 2 নম্বর দেখো কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধির হার সুদে 2 বছর পরে সুদে আসলে এত টাকা হবে, বের করতে হবে অঙ্কটা। ধরি আসল পি টাকা, সুদের হার এত। বাকি ক্যালকুলেশনটা দেখো, সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে কী হয়, P × 1 + R/100⁴ এটা কিন্তু ফর্মুলা, এই ফর্মুলাটা খুব ভালো করে জানতে হবে। আর এর মানটায় বসাইতে হবে, আর কী বলে পি এর জায়গায় পি এর মান, এন এর জায়গায় এন এর মান, এ বসে আমাদের সিম্পল ক্যালকুলেশন করতে হয়। দেখো এই ক্ষেত্রে এরকম আসবে ক্যালকুলেশন, মানগুলো বসালে পরে। আবার দেওয়া আছে কি 2 বছর পরে সুদে আসলে কত হচ্ছে, সুদে আসলে, এখানে স্পেলিংটা মিস্টেক ছিল, সুদে আসলে এটা কী হবে এত টাকা। এবার দেখো প্রশ্ন অনুসারে এইভাবে লিখবে, লেখার পরে এই যে ক্যালকুলেশনটা দেখে নাও, এই যে ক্যালকুলেশন, আলটিমেটলি এই রেজাল্টটা আমাদের আসবে।